তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিভিএস এর যে আমাদের ক্লাসগুলো আছে তার প্রথম ক্লাসটা আজকে আমরা শুরু করব। তো আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মোটামুটি ধরো যে কিছু হিস্ট্রি বেসড জিনিস আজকে জানার চেষ্টা করব। ক্লাস 2 এবং 3 তে আমরা কিছু সাইন সিমটম এবং ফার্দার সেগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমেই আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আজকে একটু যদি ইন জেনারেল কথা আলোচনা করি, যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে রোগীর হিস্ট্রিতে কি কি পয়েন্ট আছে যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে আমি বুঝলাম যে রোগীর যদি একটা কমপ্লেন থাকে, কমপ্লেন গুলা একটা থাকলে বাকি 4-5টা জিজ্ঞেস করতে হয়। আমি বুঝলাম যে কমপ্লেন গুলা কি হতে পারে। একটা হচ্ছে চেস্ট পেইন, খুবই কমন একটা কমপ্লেন রোগীর, সেটা কি? চেস্ট পেইন, বুকে ব্যথা হচ্ছে। তাহলে চেস্ট পেনটা তোমাকে এলাবোরেট করতে হবে বাই সক্রেটিস, খুবই ইম্পর্টেন্ট। এবং এটাই কিন্তু সিভিএস এর একটা মেন কমপ্লেন, চেস্ট পেন। সক্রেটিস দিয়ে এলাবোরেট করতে হবে খুবই ভালোভাবে, কারণ চেস্ট পেনটা তুমি যদি এলাবোরেট করো সক্রেটিস দিয়ে, তাহলে তুমি জেনে যেতে পারবা যে এটা কি ধরনের চেস্ট পেন, কি ডিজিজটাকে এটা সিগনিফাই করতেছে। আমি এটা পড়াবো, চেস্ট পেনটাই আজকে আমি পড়াবো। আচ্ছা, চেস্ট পেন যদি না থাকে তাহলে আর কি কি সিমটম, আর চেস্ট পেন যদি থাকেও বাকি সিমটম গুলো আছে কিনা জিজ্ঞেস করতে হবে। তাহলে চেস্ট পেন, একটা হচ্ছে কি? পালপিটেশন। তো রোগী তো পালপিটেশন বুঝবে না, তোমাকে বলতে হবে ইজ দেয়ার এনি ফ্লাটারিং সেন্সেশন ইন দ্য চেস্ট, বুক কি ধড়ফড় করে? বাংলায় তুমি জিজ্ঞেস করতে পারো। তার মানে কি? চেস্টে কোনো ফ্লাটারিং সেন্সেশন বা হার্ট রেসিং যেটাকে আমরা বলি, এটা আছে কিনা। তাহলে এটা একটা কমপ্লেন তোমাকে জিজ্ঞেস করতে হবে, বা রোগী এটা নিয়েও আসতে পারে। বিভিন্ন ধরনের যে আমাদের অ্যারিথমিয়া গুলা হয়, সেগুলাতে পেশেন্টের কিন্তু কমপ্লেন থাকে চেস্ট ফ্ল্যাটারিং অথবা হার্ট রেসিং হচ্ছে, আহ, এটার একটা কমপ্লেন থাকতে পারে। নেক্সট, শর্টনেস অফ ব্রেথ। হার্টের কোনো সমস্যা হলে কিন্তু আমাদের শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। সেটা লাংসেও যেমন কজের জন্য শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে, হার্টের কারণেও করতে পারে। তাহলে শর্টনেস অফ ব্রেথ একটা সিমটম। নেক্সট কি? হার্ট এখানে আছে, তাহলে হার্টে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, পেরিকার্ডাইটিস ধরো ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ওয়ান, তাহলে ফিভার আছে কিনা, তাহলে এটা একটু জিজ্ঞেস করে ফেলবো। তাহলে কি কি হলো? একটা হলো চেস্ট পেন, একটা হলো যে আমাদের হার্ট রেসিং বা পালপিটেশন বা ফ্লাটারিং সেন্সেশন, শর্টনেস অফ ব্রেথ, ফিভার। চেস্ট যেহেতু এখানে আছে, মাঝে মধ্যে চেস্ট পেন বা শর্টনেস অফ ব্রেথ এগুলা কিন্তু ট্রমার কারণে হতে পারে। কারণ ট্রমার কারণে দেখা গেল হার্টে একটা ড্যামেজ হয়েছে, নাকি ওখানে নিউমোথোরাক্স হয়ে গেছে, নাকি ওটা প্লুরালি ফিশন হয়েছে, নাকি ওখানে টেনশন নিউমোথোরাক্স, মানে ট্রমা, অ্যাক্সিডেন্ট, চেস্ট ইনজুরি জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক আছে? আর লাস্টে আরেকটা হচ্ছে কাফ। কাফ, কারণ হার্ট ফেলিয়ার পেশেন্টেরও পানি যখন ফুসফুসে জমে কাফ হয়। তাহলে কাফের কিন্তু রেসপিরেটরি কজও আছে, হার্ট কজও আছে। তাহলে এই 6টা জিনিস কিন্তু তোমাকে জানতে হবে আছে কি নাই। হিস্ট্রিতে মেইন কমপ্লেনে, প্রেজেন্টিং কমপ্লেনে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। যেটাই পাবা সেটাকে এলোবরেট করবা। চেস্ট পেন পেলে তুমি সক্রেটিস দিয়ে এলোবরেট করবা। তুমি যদি শর্টনেস অফ ব্রেথ পাও তাহলে ওডিপারা দিয়ে এক্সপ্লোর করবা। চলে আসলা, তোমার P1 শেষ। P1 প্রেজেন্টিং কমপ্লেন তোমার, তুমি নিয়ে নিলা। এরপরে তুমি চলে আসবা কিসে? আমরা আগের মতো আসছি পাস মেডিকেল হিস্ট্রি। পাস মেডিকেল হিস্ট্রিতে আমাদের মেইন কিছু জিনিস জিজ্ঞেস করতেই হবে। যদি সে হার্টের সমস্যা নিয়ে আসে তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে প্রিভিয়াস কোনো হার্ট অ্যাটাক, মানে প্রিভিয়াস এমআই অথবা এনজাইনা হয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে। আমি কিন্তু এগুলো বলছি, এবং মিস করলে তুমি কিন্তু তোমার ডায়াগনোসিসে আসতে পারবা না। কারণ একটা পেশেন্ট যখন চেস্ট পেন নিয়ে আসে বা হার্ট ফেলিয়ার, তাহলে তার প্রিভিয়াস অবশ্যই এমআই এর একটা হিস্ট্রি থাকাটাই স্বাভাবিক। এটাই তুমি 95% রোগীর ক্ষেত্রে পাবা। তাই তোমাকে জিজ্ঞেস করতে হবে, তুমি অ্যাজিউম করতে পারবা না প্রিভিয়াস কোনো হার্ট অ্যাটাক বা এমআই হয়েছে কিনা, প্রিভিয়াস কোনো মানে স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ছিল কিনা, তার কোনো থাইরয়েড প্রবলেম আছে কিনা। কারণ থাইরয়েড প্রবলেম হাইপারটেনশন, অ্যারিথমিয়ার ওয়ান অফ দা মেইন কজ। তাহলে থাইরয়েড কোনো প্রবলেম আছে কিনা, কোনো লিভার ডিজিজ আছে কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, এবং হাই ব্লাড সুগার আছে কিনা, এবং হাই কোলেস্টেরল আছে কিনা। ক্লিয়ার? তাহলে এগুলো আমি বলছিলাম পাস মেডিকেল হিস্ট্রিতে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করতে হবে। এরপর আমরা জানি হার্টের ক্ষেত্রে কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস আছে। কি রিস্ক ফ্যাক্টরস? স্মোকিং, অ্যালকোহল, ডায়েট, এক্সারসাইজ, এগুলাই কিন্তু আমরা রোগীকে বলি। তাহলে এগুলা জিজ্ঞেস করতে হবে তার লাইফস্টাইলটা কেমন।
তার তুমি যে বলতেছো তার এখন এনজাইনা, তাই তো তুমি তাকে উপদেশ দিবা, ট্রিটমেন্ট এসে উপদেশ দিবা, তাই তোমাকে হিস্ট্রিতে এগুলো জানতে হবে। তার ডায়েটটা কেমন, পুরো ডিসক্রিপশন জানো, ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা, এক্সারসাইজ করে কিনা। আমি এগুলোতে ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একবার রিভাইভ করতেছি যাতে দেখো ভুলে না যাও। কিন্তু হিস্ট্রি টেকিং ভালো না হলে কিন্তু রোগী ম্যানেজমেন্ট ভালো হবে না। স্মোকিং করে কিনা, অ্যালকোহল খায় কিনা, রিক্রিয়েশনাল ড্রাগস জিজ্ঞেস করলেও করতে পারো। নেক্সট তুমি চলে আসলে এগুলার পরে, যে এগুলা তো মোটামুটি হয়ে গেল, ম্যাকটোসা, মেডিকেশন, অ্যালার্জি, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তুমি জিজ্ঞেস করলে অকুপেশন, কেন অকুপেশন? স্ট্রেস। আমরা জানি হার্টের যে হাইপার টেনশন হয় বা আমাদের যে হার্ট অ্যাটাক, এগুলা কিন্তু ওয়ান অফ দা রিস্ক ফ্যাক্টর স্ট্রেস। তোমরা দেখবা বলে যে রোগী অনেক স্ট্রেসে ছিল এই জন্য হয়েছে, তাহলে স্ট্রেসটা তার লাইফে অ্যাক্টিভেট করতে হবে। অকুপেশনেই কিন্তু স্ট্রেস থাকে বা ফ্যামিলি ম্যাটার্সে। এরপরে তুমি চলে আসলে কিসে? এক্সামিনেশন। এক্সামিনেশনে তুমি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করবা, ভাইটালস দেখবা। ভাইটালস খুবই ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার, তারপরে কি পালস, এই দুইটা আমাদের সিভিএস এর মধ্যেই পড়বে। তাহলে আমরা ব্লাড প্রেশার কিন্তু আগে আলোচনা করে ফেলছি, পালসটা আমরা সিভিএস এ আলোচনা করব। এছাড়া জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে হ্যান্ডস, নেক সব কিছু তোমার দেখতে হবে এখানে। লাংস দেখতে হবে, অ্যাবডোমেন দেখতে হবে, লেগ দেখতে হবে, সবই মোটামুটি দেখতে হবে, ঠিক আছে? তারপরে সিভিএস এর পার্টিকুলার এক্সামিনেশন করব। তো আমি আজকে এক্সামিনেশনের আগে আমরা হচ্ছে আজকে চেস্ট পেনটা নিয়ে জানতে হবে, আমাদের চেস্ট পেন। তো হার্টের মোটামুটি অ্যানাটমি তোমরা জানোই, ঠিক আছে? এটা পরবর্তীতে বললেই হয়তো। আমাদের হার্টের 4টা চেম্বার আছে, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। রাইট সাইডে এসে ভেনগুলা ড্রেন করে এবং রাইট সাইড থেকে পালমোনারি আমাদের কি বের হয়, আর্টারি। সেটা কোথায় চলে যায়? চলে যায় তোমার লাংসে। আর লাংস থেকে পালমোনারি ভেন্স হয়ে আসে লেফট অ্যাট্রিয়ামে, দেন লেফট ভেন্ট্রিকল, দেন ওখান থেকে আমাদের অ্যাওর্টা হয়ে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে কোন জায়গায় কোন আমাদের হচ্ছে ভালভ গুলা আছে এগুলা জানবা, কারণ এগুলার কিছু ডিজিজ হয়, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। এগুলা যখন আমরা মার হার্ট সাউন্ড নিয়ে একটু কথা বলবো তখন জানতে হবে। তাহলে কোনটা কোন সাইডে আছে এটা তোমরা জানো মোটামুটি মনে হয়, যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাইট্রাল, ঠিক আছে? আর আমাদের রাইট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মধ্যে ট্রাইকাসপিড আছে, ঠিক আছে? এছাড়া আমাদের ভেন্ট্রিকল গুলা থেকে যে বের হয়, তাহলে ওখানে হচ্ছে যে লেফটে হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মধ্যে অ্যাওর্টিক তোমার কি আছে, ভালভ আছে। আর এদিকে আছে পালমোনারি কাস্প আছে, ঠিক আছে? তো মেইনলি এগুলা তোমরা জানো। ব্লাড সাপ্লাইটা জানতে হবে, তা না হলে যখন আমরা হার্ট ফেলিয়ার করাবো তখন বুঝবা না যে কেন হার্ট ফেলিয়ার হইতেছে, রাইট ফেলিয়ারে হবে নাকি লেফট ফেলিয়ারে হবে নাকি বাই ভেন্ট্রিকুলার ফেলিয়ারে হবে। তো এগুলা তোমরা জানো, এগুলা নিয়ে তাও আমরা পরে একটু কথা বলবো নি। তারপরে এখানে একটু বলে যাই, আমি এটাই বলছিলাম যে আমাদের এগুলা মেইন কম্পোনেন্ট, ঠিক আছে? 4টা মেইন ভালভ, বাকি কিছু ভালভ আছে সেগুলো আমাদের বেশি দরকার নাই। আচ্ছা, তাহলে এইটা একটু যদি আলোচনা করেই যাই, যে কমন সিমটমস অফ হার্ট ডিজিজ, তাহলে আমি 5-6টা বলছি, এখানে 2-1টা এক্সট্রা আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো, হ্যাঁ? যে একটা হচ্ছে ডিজিনেস আর একটা হচ্ছে ইডেমা। ইডেমা মানে কি? ইডেমা হচ্ছে যখন আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে। ইডেমা নিয়ে আমি কিন্তু কথা বলছিলাম জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের দিন, এবং আমি কজ গুলাও বলছিলাম তোমাদের, যে যখন সার্কুলেটরি মানে আমাদের সার্কুলেশন থেকে ফ্লুইড বের হয়ে আমাদের সেলের মাঝখানে মাঝখানে জমা হয়, তখন সেটা হচ্ছে ইডেমা, ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেট। এর যদি পুরো বডিতে হয়ে যায় তাহলে ওটা হচ্ছে জেনারেলাইজড ইডেমা। ওটার অপর নাম কি কেউ বলতে পারবা? বলছিলাম কিন্তু তোমাদেরকে, জেনারেলাইজড ইডেমার অপর নামটা কি? অ্যানাসার্কো। অ্যানাসার্কা, ভেরি গুড, এটা জানতে হবে। আর যদি কোনো একটা স্পেসিফিক অর্গানে হয় তাহলে লোকালাইজড ইডেমা। তাহলে আমাদের যদি হার্ট ফেলিয়ার হয়, হার্ট ফেলিয়ার হলে ইডেমাটা কোথায় দেখা যায় বলো? হার্ট ফেলিয়ার হলে ইডেমাটা লেগসে। কোথায়? লেগসে দেখতে পারো, লেগসে মিডিয়াল ম্যালুয়ালাস এর উপরে তুমি দেখতে পারবা, খুবই ভালো। কিডনি হলে ইউজুয়ালি ফেসে আগে দেখা যায়, হ্যাঁ? আবার হার্ট হলে কিন্তু পেটেও জমে, অ্যাসাইটিসও হতে পারে, ঠিক আছে? তাহলে ইডেমার কি কি, এই যে তোমার কজ বলছে হার্টের কারণে বা অন্যান্য কারণে কি হতে পারে? হার্টের কারণে হার্ট ফেলিয়ার হলে হতে পারে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আর ইডেমার অন্যান্য গুলো আমরা জানছিলাম, নেফ্রোটিক সিনড্রোম, লিভার ডিজিজ মানে সিএলডি, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। তাহলে এই কজ গুলো তুমি বলতে হবে।
পালপিটেশন, ব্রেথলেসনেস, এই চেস্ট ডিসকমফোর্ট এগুলো পরে বলবো, আমি যে দুটো একটু নতুন, সিনকোপ বা ডিজিনেস। আচ্ছা, সিনকোপ বলতে কি বুঝো, কেউ জানো? কোনো আইডিয়া? হোয়াট ইজ সিনকোপ? সিনকোপ হচ্ছে ট্রানজিয়েন্ট লস অফ ব্লাড সাপ্লাই। হ্যাঁ, মানে কিছু সেকেন্ড যখন ব্লাড সাপ্লাই ব্রেনে যাওয়াটা বন্ধ হয়ে যায় কিছু সেকেন্ডের জন্য, তখন ব্রেন যখন ওই ব্লাড সাপ্লাইটা পায় না, তখন সে কি হয়, ব্রেনটা বন্ধ হয়ে যায়, তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার সাথে সাথে ব্লাড সাপ্লাই চালু হয়ে যায় কিছুক্ষণ পরে, তখন সে আবার মানে কনসিয়াসনেস ফেরত পায়। এটা হচ্ছে সিনকোপ। পড়ে গেছিল, আবার সে হঠাৎ ঠিক হয়ে গেছে, অটোমেটিক নিজে নিজে ঠিক হয়ে গেছে, এবং তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে না। নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে না, সেটা সিনকোপ। ক্লিয়ার? সেটা সিনকোপ। তোমার ব্রেনে যদি আমি তোমাকে যদি তোমার এইখানে ঘাড়ের এখানে যে ক্যারোটিড আর্টারি আছে, আমি যদি ক্যারোটিড আর্টারি দুই পাশেরটাই ব্লক করে দিই, তাহলে কি হবে জানো? বলতে পারবা কেউ কি হবে? সিনকপ হবে। কেন হবে? কারণ আমি এই জন্য বলে, যখন ক্যারোটিড আর্টারি দেখো তখন সবসময় ইউনিল্যাটারাল দেখতে হবে, কিন্তু বডির অন্যান্য যত পালস আমরা দেখি সবসময় কি দেখতে বলে? বায়োল্যাটারাল দেখতে বলে। তোমরা কি শুনতে পাচ্ছো? নাহলে আমি বুঝবো না, কিন্তু যে ভাইয়া। কথা শোনা যাচ্ছে, নেটে কোনো সমস্যা হলে আমাকে বললো, হ্যাঁ? তাহলে এটা কিন্তু একটা ইন জেনারেল রুল, যে হাতে পায়ে যেখানেই তুমি দেখো সব সময় তোমাকে বলবে বায়োল্যাটারাল চেক করতে হবে। বায়োল্যাটারাল এক পাশ যদি দেখো তাহলে বলবে তুমি জানো না, নিয়ম জানো না, তোমাকে মার্কস দিবে না। কিন্তু ক্যারোটিডে আবার যদি দুই পাশ দেখো তুমি ফেল, কারণ তুমি ওই পেশেন্টটা সিনকোপ করে ফেলবা, দুই পাশে চাপ দিবা, দুই পাশের আটাইতে চাপ দিলে ব্লাড সাপ্লাই ব্রেনে কমে যাবে, পেশেন্ট কিন্তু সিনকোপ হয়ে অজ্ঞান হয়ে যাবে, তাহলে তুমি একটা পেশেন্টকে রিস্কে ফেলে দিবে। এর জন্য ক্যারোটিন ইউনিল্যাটারাল দেখতে হয়। তাহলে সিনকোপ সম্পর্কে এখন একটা মোটামুটি আইডিয়া হয়েছে কেন হইতে পারে। অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া হয়েছে মানে পেশেন্টের হার্টের রিদম ঠিক নেই, একটা বিট যাচ্ছে অনেকটা অনেক লেট হচ্ছে, তাহলে ব্লাড সাপ্লাই কিছু কমে যেতে পারে। অ্যারিদমিয়া, পোস্চুরাল হাইপোটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টার যে ওখানে যে ভালভটা থাকে স্টেনোসিস হয়ে গেলে ওখানে ভালভটা একদম বন্ধ হয়ে যায়, তখন ব্লাড যেতে পারে না। তাহলে এই তিনটা মোটামুটি এখান থেকে মনে রাখবো। আর কাদের হয়? এংজাইটিতে এটা হইতে পারে। সিম্পল, মাঝে মধ্যে এমনি ফেন্ট হয়, মানে অত্যাধিক গরম হলেও মানুষ দেখবে রাস্তাঘাটে পড়ে যায় কিন্তু, হ্যাঁ? সিম্পল ফেন্ট, এংজাইটি, তারপর হাই টেম্পারেচার, এগুলা কারণে হইতে পারে। কিন্তু দুই তিনটা যদি বলতে মানে কার্ডিয়াক কজ বলো, একটা বলবো অ্যারিথমিয়া, অ্যাওর্টিক স্টেনোসিস, পোস্চুরাল হাইপোটেনশন, আর একটা হচ্ছে ভ্যাসোভেগাল সিনকোপ। ভ্যাসোভেগাল সিনকোপ, তোমরা জানো যে ভেগাস নার্ভের উপর যদি স্টিমুলেশন দিয়ে তাহলে সিনকোপ হতে পারে, এটা তোমরা পড়ে আসছো, তাহলে এটা একটু বললো। আচ্ছা, আমরা আজকে কমন কজ অফ চেস্ট পেন নিয়ে আলোচনা করব, এবং চেস্ট পেন নিয়েই আমরা আজকে কথা বলবো। আজকের ক্লাস বেশি বড় নিব না, চেস্ট পেন নিয়ে আলোচনা করব, চেস্ট পেন নিয়ে কথা বলবো। এটাই আমাদের আজকে ক্লাসের মেইন, কারণ চেস্ট পেন যদি ভালোভাবে না পারো পরীক্ষা পাস হবে না। সিবিএস এ যাই আসবে চেস্ট পেন থেকে কোশ্চেন আসবেই। তাহলে চেস্ট যখন পেন হয়, তোমরা ম্যাকলোয়েডে দেখবা চেস্ট পেনটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন, একটা হচ্ছে পেরিফেরাল চেস্ট পেন। তো আমি কিন্তু এটা মনে হয় তোমাদেরকে পড়াইছিলাম। তোমরা কি সেন্ট্রাল চেস্ট পেনের কয়েকটা কজ বলতে পারবা? তাহলে সেন্ট্রাল তুমি দুই ভাগে ভাগ করতে হবে, কিন্তু চেস্ট পেনটাকে অনেক ভাবে প্রশ্ন করবে কিন্তু, হ্যাঁ? যে এটা কি সেন্ট্রাল না পেরিফেরাল, আবার কোশ্চেন করবে এটা কি কার্ডিয়াক কজ অফ চেস্ট পেন বলো আর নন কার্ডিয়াক কজ অফ চেস্ট পেন বলো। দেখো মুখস্থ করলে কিচ্ছু মনে থাকবে না, না মুখস্থ করে দেখো আমি বলি। সেন্ট্রাল মানে তখন যদি সেন্ট্রাল পেরিফেরাল বলে, তাহলে পেরিফেরালের ক্ষেত্রে কজ গুলো হবে লাংস এর কজ, আর মাসকুলো স্কেলেটাল কজ গুলো হবে। সেন্ট্রালে পড়বে তখন হার্ট, ইসোফেগাস, কারণ এগুলা সেন্ট্রালে আছে। তাহলে হার্টের কজ বলবা তখন, হার্টের কজ কি? এমআই, এনজাইনা, একটা এমআই একটা এনজাইনা বললা, ঠিক আছে? পেরিকার্ডাইটিস, হার্টের মাঝখান বরাবর হার্ট থেকে ব্লাড ভেসেল আসে হচ্ছে অ্যাওর্টা, তাহলে কি অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন। ইসোফেগাস থেকে বলবা ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্পাজম, ম্যালোরি উইস সিনড্রোম। শেষ। তোমার এগুলাই হচ্ছে সেন্ট্রাল
কজ অফ চেস্ট পেন। পেরিফেরাল লাংস এর কজ, সব লাংস, নিউমোনিয়া, প্লুরাল এফিউশন, টেনশন নিউমোথোরাক্স, টিউবারকুলোসিস। তুমি এরপরে যদি বলতে চাও যে মাস্কুলোস্কেলেটাল, তাহলে মাস্কুলোস্কেলেটাল ইনজুরি, রিব ইনজুরি, কস্টোকন্ড্রাইটিস। তারপর হচ্ছে তোমার এখানে যে আমাদের চেস্ট পেনের ওয়ান অফ দা, আমি একটা কজ বলছিলাম র্যাশ সহ হয়, ওটার নাম হচ্ছে শিঙ্গেলস বা হার্পিস জোস্টার ইনফেকশন। ঠিক আছে, তুমি এই টাইপের কজ বলতে পারো। সেন্ট্রাল পেরিফেরাল। আর কার্ডিয়াক নন কার্ডিয়াক বললে খুবই ইজি। কার্ডিয়াকে শুধু কার্ডিয়াক কজ বলবো, আর নন কার্ডিয়াকে কি বলবা? তখন বলবা লাংস এর কজ, মাস্কুলোস্কেলেটাল, ইসোফেগাসের কজ গুলো বলবা। কি কারণ ভাইভাতে এটা বিভিন্ন ভাবে জিজ্ঞেস করবে তোমাকে, বলবে সেন্ট্রাল চেস্ট পেনের কজ বলো, তখন কিন্তু হার্ট, ইসোফেগাস, অ্যাওর্টার কজ আসবে। আবার যদি বলে পেরিফেরাল বলো, তখন কিন্তু হার্ট এগুলা বলতে পারবে না, এগুলো সেন্ট্রালে থাকে না। আর যদি বলে কার্ডিয়াক নন কার্ডিয়াক, কার্ডিয়াকে শুধু হার্ট এবং অ্যাওর্টার কজ বলবো, আর বাকি সব চলে যাবে কি নন কার্ডিয়াক কজে। কারণ পরীক্ষা মাঝে মধ্যে কোশ্চেন কিন্তু স্যাররা এটাই করে, নন কার্ডিয়াক কজ অফ 5টা চেস্ট পেনের নাম বলো, তখন কিন্তু তোমরা ঘাবড়ায় যাও, এটা করা যাবে না। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমি আগাই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই আপনি বলছিলেন যে আমরা ক্যারোটিড আর্টারি ইউনিল্যাটারালি দেখি, অন্যান্য আর্টারি যেমন আমরা যদি পালস দেখি, কারো রেডিয়াল পালস, তাহলে কি দুই হাতে একসাথে ধরে পালস নিব? অবশ্যই, তুমি যদি না দেখো তাহলেই ফেল। বাকি থ্যাংক ইউ ভাই। সব পালস, ফিমোরাল, পপ্লিটিয়াল, পপ্লিটিয়ালটা তুমি বাইল্যাটারাল একসাথে দেখতে পারবে না, কারণ তোমার ওটা হাঁটুর পিছনে দেখতে হয় তোমরা যদি এক্সামিনেশন দেখে থাকো। হ্যাঁ, কিন্তু এক পাশ দেখার পরে আরেক পাশ দেখতে হবে। কিন্তু যেগুলো একসাথেই দেখা যায়, যেমন ফিমোরাল, দুই পাশে গ্রয়নে হাত দিয়ে দেখতে হবে। তুমি যদি ডরসালিস পেডিস দেখো, দুই পাশেরটা এক পাশে একসাথে হাত দিয়ে দেখতে হবে। তুমি রেডিয়াল দেখবা, দুই পাশেরটা দেখতে হবে। দুই পাশে কি দেখবা? দুই পাশে দেখবা একই সাথে বিটটা অনুভব করতেছো কিনা, রেট ঠিক আছে কিনা। কিন্তু পরে একটাই তুমি এক্সামিনেশন করবা ভালোভাবে, কারণ আমরা একটা পালস থেকে অনেক কিছু দেখি। এক সেকেন্ড। সরি। তাহলে আমি যেটা বলতেছিলাম যে রেডিয়াল পালসে আমরা যে জিনিসগুলো মেনলি দেখি, সেটা হচ্ছে কিন্তু আমরা রেট দেখি, রিদম দেখি। ঠিক আছে, আমরা রেডিয়াল ডিলে আছে কিনা এটা দেখি, আর রেডিয়াল সিমেট্রি দেখি, মানে দুই পাশে রেডিয়াল আর্টারি একই সময় ফিল করতেছো কিনা। আর রেডিও ফিমোরাল ডিলেটা দেখি, কতখানি ডিলে আছে। সো অবশ্যই বাইল্যাটারালি দেখবা, দুইটাই দেখতে হবে তোমাকে একই সাথে। কিন্তু যেটা তুমি একসাথে পারবা না, যেমন পপ্লিটিয়াল দুইটা দেখা যায় না একসাথে, কারণ ওটা দুই হাত দিয়ে হাঁটু স্টেবল করে দেখতে হয়, তোমরা যদি এক্সামিনেশন দেখে থাকো। কিন্তু একটা দেখার পরে অপর সাইড দেখছো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি না দেখে থাকো তাহলে ফেল, একদম ফেল। মানে কোনো কথাই হবে না, স্যার তোমাকে কিচ্ছু বলবে না, তুমি সুন্দর মতো পরীক্ষা করে যাবা। মানে আমাদের স্যারগুলা তো, প্রফেসররা তো খুবই সেনসিটিভ, তারা ভাবে যে আমরা আসলে তোমাদের তো অল্প কিছু করতে দিই, তোমরা কিছুই পড়ো না, কিন্তু আসলে আমরা অনেক পড়ি। কিন্তু আমরা কিছু জিনিসে ভুল করি। যেমন সিবিএস এক্সামিনেশনের সময় যা এক্সামিনেশন চেষ্টা করবা কেন, এক হাত কিন্তু তোমার ক্যারোটিডে থাকতে হবে, কারণ ক্যারোটিডে যদি বাম হাত না থাকে আর ডান হাত দিয়ে এক্সামিনেশন করবা চেস্ট, তাহলে ফেল হয়ে যাবে কিন্তু। তাহলে এটা একটা ব্যাপার। কিন্তু দুই হাত যদি ক্যারোটিড ভুলে দিয়ে দিছো, খুবই খেপে যাবে, কারণ কারণ রুগী সিনকোপ হয়ে যাবে, তুমি বুঝতেছো, মানব অবস্থা খারাপ। তাহলে এটা করো না, এটা মনে রেখো। এখন আসি আমরা চেস্ট পেন। তাহলে আবার দেখো এই গ্রাফটা যদি খুব সুন্দর ভাবে দেখো, কার্ডিয়াক চেস্ট পেন, নন কার্ডিয়াক চেস্ট পেন, ভালোভাবে বুঝে ফেলো। তাহলে তাহলে আবারও বলতেছি, লোকেশনটা দেখো। ইউজুয়ালি কার্ডিয়াক চেস্ট পেন সেন্ট্রাল হয়, আর এটা হয় কি পেরিফেরাল। কার্ডিয়াক চেস্ট পেন ডিফিউজ হয়। ডিফিউজ মানে বুকের মধ্যে তোমাকে একটা সিঙ্গেল আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। তুমি যদি বলো ক্যান ইউ প্লিজ লোকেট উইথ আ সিঙ্গেল ফিঙ্গার, সে দেখাতে পারবে না, এটা ছড়ায় যাবে। বলে যে পেনটা ছড়ায় যায়, তাহলে ওটা ডিফিউজ। আর যেটা নন কার্ডিয়াক চেস্ট পেন, ওটা পেরিফেরাল কিন্তু লোকালাইজড। রেডিয়েশন আমরা জানি যে কার্ডিয়াক চেস্ট পেন লেফট নেক, শোল্ডার, আর্মে কি বা ব্যাকেও কি হতে পারে, রেডিয়েট করে। নন কার্ডিয়াক চেস্ট পেন রেডিয়েশন করে না, বা করলে এগুলা জায়গায় করবে না। ক্যারেক্টারটা কি আমরা জানি, কার্ডিয়াক চেস্ট পেন হচ্ছে কি, মানে একটা
মনে হবে যে বুকের মধ্যে একটা মানে ভারী জিনিস রাখা হয়েছে, বুকটা চেপে আসতেছে, তাহলে টাইট, স্কিউজিং, হেভি, ক্রাশিং, এগুলা মনে হবে। আর নন কার্ডিয়াক চেস্ট পেন হচ্ছে শার্প, স্ট্যাবিং, এই অন্য টাইপের হবে, সোজা কথা। প্রিসিপিটেশন কি? কার্ডিয়াক চেস্ট পেন যদি তুমি মানে যত বেশি তোমায় কি করবে, এক্সারশন করবা, ধরো সিঁড়ি বেয়ে উঠতেছো, অনেক দূর হাঁটতেছো, তাহলে তোমার কি হয়, হার্টের প্রেসার যত পড়ে তত কার্ডিয়াক চেস্ট পেন বাড়ে। বা ইমোশন, অ্যাংজাইটি হলে হয় কি, আমরা আমাদের স্টিমুলেশন মানে সিম্প্যাথিক স্টিমুলেশন বেড়ে যায়, তখন এটা বাড়বে। আর নন কার্ডিয়াক চেস্ট পেন হচ্ছে স্পন্টেনিয়াস, এটা কোনো এক্সারশন, পোস্চার, রেসপিরেশন, পালপেশনের সাথে কোনো এটার ফ্যাক্টর নাই। রিলিভিং ফ্যাক্টর কি? কার্ডিয়াক চেস্ট পেন রেস্ট নিলে অথবা নাইট্রেট নিলে ভালো, মানে ব্যথাটা কমে যায়। কেন নাইট্রেট কি? নাইট্রেট হচ্ছে একটা ভ্যাসো ডাইলেটর, ঠিক আছে? আর নন কার্ডিয়াক চেস্ট পেন নাইট্রেটে কখনো রিলিভ হবে না, রেস্টে রিলিভ হবে না, উল্টা পেইন কিলার দিলে রিলিভ হয়ে যাবে। অ্যাসোসিয়েটেড ফিচার, কার্ডিয়াক চেস্ট পেনে শর্টনেস অফ ব্রেথ থাকে, কিন্তু এখানে কোনো রেসপিরেটরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, লোকোমোটর, সাইকোলজিক্যাল যে কোনোটা থাকতে পারে। যদি এটা তুমি ধরো যে এটা যেহেতু নন কার্ডিয়াক চেস্ট পেন, এটা যদি লাংস এর কারণে হতো তাহলে রেসপিরেটরি তুমি সিমটম অন্যগুলাও পাবা, আবার কাফ পাবা, অন্য কিছু পাবা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হলে ওটার ফিচার পাবা। সো এটা ডিফার আসলে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একটা কারণ যে আমাদের কেন অ্যানজাইনা বা আমাদের যে এমআই হয়, সেটা মেইন কারণটা কি? মেইন কারণ কিন্তু হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে আমাদের দেহে যখন কোলেস্টেরল থাকে, তোমরা এটা ইসে পড়বা, কিসে বললাম, প্যাথোলজিতে পড়বা। কোলেস্টেরল গুলা আলটিমেটলি কিন্তু যে আমরা যে পড়ি, কোলেস্টেরল যায় ব্লাড ভেসেলে জমা হয়, হ্যাঁ, জমা হয়ে হয়ে আমরা পড়ি যে একটা প্লাগ হয়ে বন্ধ করে দেয় যখন, তখনই কিন্তু আমাদের অ্যানজাইনা, মানে অল্প বন্ধ করে দিলে অ্যানজাইনা হয়, আর যখন পুরোপুরি ব্লক হয়ে যায় তখন আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়। কথাটা ঠিক, কিন্তু মনে রাখবা আসলে ওই কোলেস্টেরল যে ড্রপলেট গুলো আছে সেগুলাই কিন্তু ব্লাড ভেসেল ডিপোজিট হয় না, যাওয়ার সময় সে কিছু ম্যাক্রোফেজের উপরে পড়ে। ম্যাক্রোফেজ তো জানো আমাদের একটা সেল, তো ওগুলাকে বলে হচ্ছে কোলেস্টেরল লেডেন ম্যাক্রোফেজ বা ফোম সেল বলে। এই সেলগুলা যে আস্তে আস্তে ডিপোজিট হয়ে 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 এখানে এক ধরনের ইনফ্ল্যামেশন হয়, দিয়ে আলটিমেটলি এরকম প্লাগ ফর্মেশন করে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে স্টেবল এনজাইনা, তার মানে পুরোপুরি ব্লক হয় নাই কিন্তু প্রায় অর্ধেক লুমেন ব্লক। তাহলে এই পেশেন্টটা যখনই এক্সারশন করবে তখন তার পেইন হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, স্টেবল এনজাইনা আর অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটার মধ্যে পার্থক্য কি? স্টেবল এনজাইনা হচ্ছে এখানে তো দেখো একটুখানি লুমেন দিয়ে ব্লাড যাচ্ছে, তাহলে যখন সে রেস্টে থাকে, যখন সে কম কাজ করে, তখন যে ব্লাডটা যায় এটা দিয়েই তার হার্ট কাজ করতে পারে, তখন ব্যথা হয় না। যখন তার হচ্ছে এক্সারশন করে বা তার একটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, অথবা দেখা গেল যে তার একটা স্ট্রেস আসছে, ইমোশনাল স্ট্রেস, তখন যেই পরিমাণ ব্লাড এখানে তার দরকার সেই পরিমাণ ব্লাড যেতে পারে না। যখন যেতে পারে না তখনই তার পেইন হয়। আবার যখন সে রেস্ট নেয় বা জিটিএন নিলে এই জায়গাটা একটু ডাইলেট হয়, তখন ব্যথাটা কমে যায়। এটা হচ্ছে স্টেবল এনজাইনার ক্ষেত্রে, ঠিক আছে? আর অ্যাকিউট করোনারি সিনড্রোম মানে হচ্ছে ধরো এটা পুরোপুরি ব্লক হয়ে গেছে, মানে এমআই, যেটা আমি বলতে চাচ্ছি এখানে, এমআই পুরা ব্লক, তাহলে এখান থেকে ব্লাড যাবেই না। তুমি যতই এমআই এর পেশেন্টকে তুমি রেস্ট দাও, তুমি তাকে বলো যে জিটিএন দাও, ওইভাবে রিলিফ কিন্তু হবে না। এর ক্ষেত্রে তোমাকে স্পেসিফিক ট্রিটমেন্টে আসতে হবে। দ্যাটস ওয়াই জিটিএন স্টেবল এনজাইনার ক্ষেত্রে বা এনজাইনার ক্ষেত্রে যেভাবে রেসপন্স দেয়, এমআই এর পেশেন্টের ক্ষেত্রে ওইভাবে রেসপন্স দিতে পারে না, কারণ এখানে ব্লকটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে আমি আনস্টেবল অ্যানজাইনা নিয়ে কথা বললাম না, কারণ এটা তোমাদের অত দরকার নেই। তুমি স্টেবল অ্যানজাইনা আর এমআই, এই দুইটার মধ্যে একটু জিনিস জানলেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, স্টেবল অ্যানজাইনা যখন করবা তখন তুমি যদি একটা রোগীর ইসিজি করো, তাহলে ইসিজি তে ফাইন্ডিং পাবা না, কারণ ব্লাড অল্প হলেও যাচ্ছে এবং তার মাসেল কিন্তু ব্লাড না যাওয়ার কারণে এই পাশে, এটা যেমন এখানে ব্লক হয়ে গেছে, এই পাশে ব্লাড যেতে পারতেছে না, তাহলে এখানে মাসেল গুলা কি হবে, মরে যাবে, ডাই করবে। যতক্ষণ ব্লাড সাপ্লাই কম থাকবে আস্তে আস্তে বেশি বেশি কার্ডিয়াক মাসেল উইল ডাই। তাহলে
ওগুলা তুমি কার্ডিয়াক মাসেল যেহেতু মরে যায়, ওখানে কিন্তু কিছু ড্যামেজ হয়, এই জন্য আমরা ইসিজি চেঞ্জ গুলা পাবো। কিন্তু এখানে কিন্তু ওইভাবে ইসিজি চেঞ্জ স্টেবল অ্যানজাইনাতে পাবা না, কারণ ওর ওইরকম ভাবে মাসেলের ড্যামেজ হয় না, এবং ট্রপোনিন লেভেলও দেখা যায় যে ইনক্রিজ নাও হতে পারে, কিন্তু এমআই এর ক্ষেত্রে ট্রপোনিন লেভেল ইনক্রিজ পাবা। আচ্ছা, ভাইয়া তাহলে আমরা কিভাবে বুঝবো কারোর স্টেবল এনজাইনা আছে কিনা? স্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে তখন আপু ওদের যেহেতু নর্মাল ইসিজি করে পাওয়া যায় না, ট্রপোনিন লেভেল করলেও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, হ্যাঁ, দেখবা যে ট্রপোনিন নর্মাল, তখন ওদেরকে যেটা করা হয় এক্সারসাইজ ইনডিউসড ইসিজি, এটা নাম শুনছো? ইটিটি। ইটিটি ভাইয়া? ইয়েস, ইয়েস। আমি জানি না বা এটা ইডিটি, তোমরা এটা কোথায় টার্মটা পড়ছো? তোমাদের কোনো কি এইচএসসি টেসএসসি বই ছিল নাকি? ভাইয়া ওই যে হসপিটালে দেখেছিলাম তো, পরে জেনেছি আর কি। বুঝছি। ইটিটি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। জি ভাইয়া। ইয়েস। তো এটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড ইসিজি। পেশেন্টকে একটা ট্রেডমিল দিয়ে ওখানে বলবে, বা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হয়, ঠিক আছে, বলবে যে দৌড়ান, দৌড়াইতে থাকবে, তাহলে যখন সে ফিজিক্যাল এক্সারশন করবে, তার যদি স্টেবল অ্যানজাইনা থাকে তাহলে তার পেনটা আসবে না, তখন ইসিজিটা করতে থাকে, ইসিজিটা তার লিড লাগানো থাকে, সে দৌড়াইতে থাকে। তোমরা দেখবা যখন কোনো খেলোয়াড় এক দল থেকে আরেক দলে যায়, ওদের বলে না ফিজিক্যাল ফিটনেস দেখবে, তোমরা দেখছো? তখন ওদের একটা ছবি পাবলিশ করে মাঝে মধ্যে, দেখবা দেখবা যে ওরা ইসিজি লাগানো আর দৌড়াইতেছে। দেখছো নাকি এরকম ছবি? দেখো নাই? এটা একটা অহরহ দেখা যায়। রোনালদো যখন জুভেন্টাসে গেছিল ওটা পোস্ট হ্যাঁ, করছিল। হ্যাঁ, সব সময় দেখবা রোনালদো যেখানে যাক, মেসি যদি কোনোদিন কোনো জায়গায় যাক, ওরা এরকম একটা ছবি দেয়, ওদের দেখে হার্টে সমস্যা কেমন আছে কিনা, এক্সারসাইজ করলে বোঝা যাবে ওর স্টেবল অ্যানজাইনা আছে, এটা কি তুমি বুঝতে পারবে নাকি? তাহলে ওই সময় এর জন্য এটা করা হয়। তেমন এই বছর যেমন আমাদের একটা প্লেয়ার ক্রিস্টিয়ান এরিকসন, সে কিন্তু খেলতে খেলতে ইউরোতে পড়ে গেছে, তার হার্টে সমস্যা ছিল, দেখা যাবে তার স্টেবল অ্যানজাইনাই ছিল হয়তো। এটা এখন কেমনে মিস হয়েছে এটা জানা যাবে না। তো এই জন্য স্টেবল অ্যানজাইনা তোমাকে ডায়াগনোসিস করতে হলে ইটিটি করতে হবে, কিন্তু কনফার্মেশন করার জন্য আলটিমেটলি কি করতে হবে? অ্যানজিওগ্রাম করতে হবে, সিটি করোনারি অ্যানজিওগ্রাম। ওই যে ভেন দিয়ে যে ঢুকায় ডাই দিয়ে টেস্ট করে না, ওই যে ভিডিও দেয় যে কারো বাবা মার হয়ে থাকলে, হ্যাঁ, যে এখানে ব্লক, তখন ওই ব্লকটা শনাক্ত করে সিটি করোনারি অ্যানজিওগ্রাম দেখে। ওকে, তারপরে রিং পরায় দিতে পারে চাইলে, বা তোমাকে যে ট্রিটমেন্ট দিতে পারে, বলে যে বেশি ব্লক নাই, ওষুধ টষুধ দিতে পারে। ইউজুয়ালি অ্যানজাইনা যদি সাসপেক্ট হয়, তাহলে আমরা অ্যাসপিরিনে চালু করে দিই, ব্লাড থিনার অ্যাসপিরিন চালু করি, অ্যাটোরভাইস্ট্যাটিন মানে একটা কোলেস্টেরল ড্রাগ দিই, আর প্রেসার বা কিছু থাকলে ওটা দিই, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি এখন হচ্ছে চেস্ট পেন। তাহলে চেস্ট পেনের আমাদের অনেকগুলা চেস্ট পেন আছে, প্রত্যেকটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। আজকে আমাদের কিন্তু এটাই কাজ, এই যে আমাদের চেস্ট পেন গুলা আছে, চেস্ট পেন গুলা কিভাবে বুঝবা কোনটা কি। তাহলে প্রথমে অ্যানজাইনা আর মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে আমি যদি কথা বলি, দুইটার পেনই হবে কোথায়? রেট্রোস্টার্নাল, মানে স্টার্নামে, মানে মিড চেস্ট, সেন্ট্রাল চেস্ট পেন রেট্রোস্টার্নাল হবে। পার্থক্য কি? অ্যানজাইনার পেনটা হবে ওভার 1 to 2 মিনিটস, মানে হঠাৎ শুরু হবে, এমআই এর পেনটা হঠাৎ শুরু হবে, এটা কোনো অনসেটটা হচ্ছে র্যাপিড অনসেট, সোজা কথা বলতে পারো যে এটা গ্র্যাজুয়াল অনসেট হয়, র্যাপিড অনসেট হয়, হঠাৎ করে বুক ব্যথা। ক্যারেক্টার দুইটাই সেম, কনস্ট্রিক্টিং হেভি, বা আমরা যেগুলা বলে আসছিলাম আগে, যে কোনোটাই বলতে পারো, স্কিউজিং বলতে পারো, টাইটনেস বলতে পারো। রেডিয়েশন সেম। অ্যাসোসিয়েটেড ফিচার্স দেখো, অ্যানজাইনাতে ব্রেথলেসনেস, কিন্তু আমি বারবার বলছিলাম মায়োকার্ডিয়াল ইনফাকশনের ক্ষেত্রে কিছু অটোনমিক ফিচার পাওয়া যায়, তোমরা যদি আগের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে থাকো, আমি বলছিলাম সুয়েটিং, নৌশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস এবং ফিলিং অফ ইমপেন্ডিং ডেথ, সে তার কাছে মনে হবে সে মারা যাচ্ছে। কারণ আমরা সবাই জানি যে এমআই হলে এরকম ব্যথা হয়, তোমার যখন হবে, তোমার যেমনি ব্যথা হলো তোমার কাছে মনে হবে যে আমি মারা যাবো। এই মারা যাওয়ার ভয় সে আরো স্ট্রেস করে, আরো স্ট্রেস অ্যাংজাইটি হয়, তাহলে আরো ব্যথাটা বাড়বে না কমবে? বাড়বে ভাইয়া। আরো বাড়বে, আরো ভ্যাসোস্পাজম হবে, আরো হার্টে প্রেসার পড়বে, আরো ব্যথা বাড়বে, এবং এই কারণে কিন্তু মারা যায়। এই জন্য পেশেন্টকে যখন পেন রিলিফ মরফিন দিয়ে দাও, তুমি ট্রিটমেন্ট কিচ্ছু করো নাই, কিন্তু পেশেন্ট বলবে আমার তো ব্যথা নাই, সে কিন্তু রিল্যাক্সড হয়ে যাবে। এই জন্য বলা হয় যে মেইন কজ অফ ডেথ ইন এমআই ইজ হচ্ছে পেশেন্ট ফিয়ার, তাকে আশ্বস্ত করো, ঠিক আছে, এবং তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে দ্রুত।
কারণ আবার ওদিকে হার্ট ড্যামেজ হয়ে যাবে কিন্তু, কারণ ফুল ব্লক অ্যাসপিরিন জিটিএন একদম দ্রুত। এবং বলা হয় বাসাতেই তুমি যদি মনে করো তোমার বাবা মার যে এটা চেস্ট পেনটা এমআই চেস্ট পেন, তাহলে সাথে সাথে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন 4টা ট্যাবলেট গুঁড়া করে দিয়ে দিতে হবে ডায়াগনোসিসের আগে, সাসপেক্ট করলে। এই দুইটা পেনের টাইমিং কি? অ্যানজাইনার পেনটা রেস্ট নিলে কমে যায়, তাহলে 2 থেকে 10 মিনিট বা 15 মিনিট থাকে, তারপর এটা রিলিভ হয়ে যায়। আর এমআই এর পেনটা হচ্ছে রিলিভ হবে না। ঠিক আছে, এক্সাজারবেটিং রিলিভিং ফ্যাক্টরস আমি বলে ফেলছি, ইমোশন, এক্সারশন, কোল্ডেও হয়, রিলিভ বাই রেস্ট বা নাইট্রেট, ওটা হবে না। মাইল্ড টু মডারেট, কিন্তু এমআই এর পেন সিভিয়ার পেন। ঠিক আছে, এই দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আগাই। তাহলে আমি এরপরে চলে আসবো হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। এটাও আমি তোমাদেরকে বলছিলাম, অ্যাওর্টিক ডিসেকশন খুবই ইম্পর্টেন্ট। এগুলা কোথায় যায় পেনটা আমি আগেও বলছিলাম যে বিটুইন দ্য টু শোল্ডার ব্লেডস। ঠিক আছে, তার মানে ইন্টার স্ক্যাপুলার রিজন এখানে চয়। এটা কেমন হয়? এটা ছিঁড়ে যাচ্ছে, টিয়ারিং বা রিপিং পেন হয় ব্যাক বিটুইন শোল্ডার্স। খুব ভালোভাবে এটা পড়বা। এবং এখানে যেহেতু ব্লিডিং হচ্ছে, একটা ব্লাড ভেসেল থেকে ব্লাড চলে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই পেশেন্টের কিন্তু অ্যানিমিক ফিচার গুলা পাবা। ব্লাড প্রেশার ফল করবে, ঠিক আছে, ব্লাড প্রেশার কমে যাবে, সিনকোপ হইতে পারে। ঠিক আছে, এবং যেহেতু সিনকোপ হবে তার মানে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাবে। তাহলে যদি ব্রেনে অনেকক্ষণ ধরে ব্লাড সাপ্লাই কমে যায়, তাহলে ফোকাল নিউরোলজিক্যাল সাইন মানে নার্ভাস সিস্টেমে যে জায়গাটাই ড্যামেজ হবে সেটার জন্য কিছু ফিচার্স পেতে পারো। লিম্বে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, ঠিক আছে, তাহলে লিম্ব ইসকেমিয়া হবে। কারণ কি দেখো, অ্যাওটা কি হয়, এভাবে এভাবে উঠে নিচের দিকে নামে। ধরো এখানে টিয়ার হয়ে গেছে, তাহলে নিচে কি ব্লাড সাপ্লাই কমে যাবে না বলো? হ্যাঁ, তাহলে নিচে যাই তো একটা ব্রাঞ্চ গাটে সাপ্লাই দিত, তাহলে ওখানে কমে যাবে, লেগে যাইতো ফিমোরাল আর্টারি হয়, তাহলে কি হবে? লিম্ব ইসকেমিয়া, মেসেন্টারিক ইসকেমিয়া গাটে হবে। বুঝতে পারছো? এটাই। তাহলে এটা হচ্ছে প্রলংড পেন। এটা যতক্ষণ না তুমি ট্রিটমেন্ট করবা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা প্রলংড পেন, ঠিক আছে, এবং ভেরি সিভিয়ার পেন, 10 আউট অফ 10 বলবে। এবং এখানে হচ্ছে স্পন্টানিয়াস নো ম্যানিভিয়াস রিলিফ পেন, এখানে কোনো ম্যানিভিয়ার নাই। ইউজুয়ালি অ্যাওর্টিক ডিসেকশন হয়ে গেলে পেশেন্ট বাঁচানো আমাদের দেশে মনে হয় কোনো ট্রিটমেন্টই নাই। তুমি ফ্লুইড দিতে পারো, যাই দিতে পারো, পেশেন্টকে বাঁচানোর জন্য অপারেশন করে ওই জায়গাটা বন্ধ করতে হবে। বাট এটা এমন একটা বড় অপারেশন, আমাদের দেশে এটা আমি জানি না কোথাও হয় কিনা, আমার কাছে মনে হয় না কোনো হয়। তবে অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি থাকে, তখন যদি এটা ডায়াগনোসিস করতে পারো, তখন করলে ট্রিটমেন্ট আছে। কিন্তু যদি রাপচার হয়ে যায়, ডিসেকশন হয়ে যায়, ওই পেশেন্ট আমার মনে হয় না 99.9% বাঁচানোর কোনো সুযোগ আছে। ঠিক আছে, ক্লিয়ার? তবে জি ভাইয়া। সাপোর্টিভ তুমি ততক্ষণ হচ্ছে ফ্লুইড টুইড দিতে পারো, বাট আমি আমার দেশে আমি শিওর এটা বাঁচানোর কোনো উপায় নেই। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে পেরিকার্ডিয়াল পেইন। পেরিকার্ডিয়াল পেইন জিনিসটা কি? আমাদের যে হার্টের কভারিং আছে, হার্টের কভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম যদি কোনো কারণে ইনফ্ল্যামড হয়, তাহলে পেরিকার্ডিয়াল পেইন হয়। তাহলে কেন হতে পারে? আর হলে ওটাকে কি বলে? হলে বলে পেরিকার্ডাইটিস, তাই না? আমি পেরিকার্ডাইটিসটা কিন্তু আজকে একটু পড়াবো, কারণ পেরিকার্ডাইটিস আগে কখনোই বলিনি। পেরিকার্ডাইটিস হয়, পেরিকার্ডাইটিস এর কজ কি? সবার আগে এটা জেনে রাখো, পেরিকার্ডাইটিস এর কজ কি? ইউজুয়ালি কোন ইনফেকশন। আজকাল যেটা হচ্ছে কোভিড এর পরে পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, কোভিড হলে। নেক্সট, আগে যেগুলা কিছু কজ ছিল, টিবি ওয়ান অফ দা কজ ছিল, টিবি। এগুলো লিখে রাখো, কিন্তু এখানে মনে হয় লেখা নাই, কিন্তু এগুলো জিজ্ঞেস করবে পেরিকার্ডাইটিস কজ বলো। টিবি, ওটাকে বলে টিউবারকুলার পেরিকার্ডাইটিস। ক্লিয়ার? নেক্সট কি? এমআই পেশেন্টের, এমআই যদি কারো হয়, তাহলে পোস্ট এমআই পেরিকার্ডাইটিস হতে পারে। এমআই ঠিক হয়ে গেল ট্রিটমেন্ট দিয়ে, তার 4 থেকে 6 সপ্তাহ পরে, মানে বাসায় যাওয়ার 1 সপ্তাহ পরে, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, পোস্ট এমআই পেরিকার্ডাইটিস। এটা জানতে হবে। নেক্সট কি আছে? ইউরেমিয়া। কোনো কারণে কোনো পেশেন্টের যদি রেনাল ফেলিয়ার, সিকেডি থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে সেই পেশেন্টের কি হইতে পারে? তোমার পেরিকার্ডাইটিস হইতে পারে। ঠিক আছে, এছাড়া আর কি আছে? আরেকটা কজ হচ্ছে তোমার আহ ওটাকে কি বলে, ইডিওপ্যাথিক হতে পারে। কোনো যদি ট্রমার কারণ, ট্রমা আঘাত পায় যদি,
তাহলে হইতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই কজগুলা মনে রাখবা। আর লাস্ট তো বললাম কোভিড এবং যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে হইতে পারে। তাহলে পেরিকার্ডাইটিসে পেশেন্টের কি কি সিমটম পাবা এটা একটু বলি, হ্যাঁ, একটু বুঝেন। একটা ইনফ্ল্যামেশন, একটা ইনফেকশন আছে এখানে। টিবি বলো, যাই বলো, ইনফেকশন বলো, তাহলে ফিভার থাকবে এই পেশেন্টের। এমআই পেশেন্ট কিন্তু ফিভার থাকবে না, বুকে ব্যথা কিন্তু ফিভার থাকবে। ফ্লু লাইক সিমটমস বলতে পারে। তুমি বলবা যে এখানে যে আপনার চেস্ট পেনের কথা বলতেছেন, কিছুদিন আগে কি কোনো ফ্লু লাইক সিমটম ছিল কিনা? কোভিডেও কিন্তু ফ্লু লাইক সিমটমস হয়, টিভিতেও কিন্তু বলবে লো গ্রেড ফিভার ছিল, উমুক তুমুক ছিল। মানে একটা ফ্লু লাইক সিমটমস ইউজুয়ালি তার আগে থাকে। এবং এই পেশেন্টের মেন কমপ্লেন হবে চেস্ট পেনটা, বলবে তোমাকে যে চেস্ট পেনটা কোথায়, লেফট সাইডে। সেন্ট্রাল না বললে একটু লেফট সাইডে বলবে, কারণ পেরিকার্ডিয়ামটা হার্টের উপরে। সো রেট্রোস্টেরান অথবা লেফট সাইডে। অনসেটটা বলবে গ্র্যাজুয়াল অনসেট। এখানে পার্থক্যটা দেখো, এটা কিন্তু একটা অ্যাকিউট পেন না, এটা একটা গ্র্যাজুয়াল, আস্তে আস্তে হচ্ছে। কারণ হার্টটা যখনই, হার্টের তো কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম, তো হার্টটা যখন কি হয় সিস্টোলে ফুলে উঠে, সরি আমি ভুল বলছি, হার্টটা যখন ফিলিং হয় ডায়াস্টোলে, তখন সে পেরিকার্ডিয়ামের সংস্পর্শে আসে, তখন পেনটা বাড়ে। আর সিস্টোলে চাপ দেয়, তখন পেনটা কমে। তো এখানে সে বলবে, এবং এটা পেনটা আস্তে আস্তে বাড়ে, তাহলে গ্র্যাজুয়াল একটা পেইন। পোস্চুরাল এখানে একটা অ্যাক্টিভিটি আছে, কি অ্যাক্টিভিটি? পেইনটা সে বলবে যখন সে বুক ভরে শ্বাস নেয়, পেইনটা অ্যাগ্রাভেট হয়। এই কথাটা ভালোভাবে একটু মনে রাখো। বুক ভরে যখন শ্বাস নেয়, তখন ব্যথাটা ইনক্রিজ হয়। আর যখন সামনে ঝুঁকে যায়, ঝুঁকে থাকে, মাথাটা ঝুঁকায় নেয়, সামনের দিকে এরকম কাত হয়ে যায়, তখন দেখে যে পেইনটা রিলিফ হচ্ছে। তাহলে পেন বাকি ক্যারেক্টার মোটামুটি সেম। যেহেতু হার্টের পেন লেফট শোল্ডারে যাইতে পারে, এটা একটু স্ট্যাবিং, মানে বলবে যে পেনটা, যদি সিভিয়ারিটি বলো তাহলে বলবে 10 এর মধ্যে 6-7 এরকম। বলবে যে একটা খচখচ করে, স্ট্যাবিং এর মতো পেন। ঠিক আছে, বাট গ্র্যাজুয়াল পেন, তুমি বুঝবা যে এটা এমআই বা কিছু না। গ্র্যাজুয়াল অনসেট। প্লুরাইটিক সিটিং আপ বা লাইং ডাউন মে এফেক্ট ইন্টেন্সিটি। ঠিক আছে, সিভিয়ারিটি ক্যান বি সিভিয়ার। আর এখানে হচ্ছে ট্রিটমেন্ট কি দিবা। তাহলে যেটা বলতেছিলাম যে রিলিফ হবে কিসে, এখানে রিলিফ হয় কয়েকটা ইম্পর্টেন্ট ড্রাগস আছে যেটা পেরিকার্ডাইটিসে পেন রিলিফ করতে পারে। তাহলে তুমি যদি পেরিকার্ডাইটিসে পেন রিলিফ করতে চাও, প্রথম তুমি যে ড্রাগসটা দিবা সেটা হচ্ছে এনএসএইডস। এখানে মরফিন টরফিন কোনো কিছু দেওয়া লাগবে না, পেশেন্টকে পেন দিতে হবে এনএসএইডস। এনএসআইডস এর মধ্যেও তুমি কোনটা দিবা তুমি সেটা বলতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি এনএসএইডস এর কাজ না করে, এনএসএইডস দিলে আইবুপ্রোফেন দিবা। আইবুপ্রোফেন হচ্ছে এখানে ড্রাগ অফ চয়েস। নেক্সট যদি এটাতে কাজ না করে তাহলে কলকিচিন দেওয়া হয়, এটা একটা নাম, COLCHINE, কলকিচিন। ঠিক আছে, আর থার্ড যদি এটাতেও না কাজ করে এবং যদি দেখো এটা 14 দিনের বেশি সময় ধরে আছে, তাহলে স্টেরয়েড দিতে হবে। আচ্ছা, তাহলে এখন স্টেরয়েডটা কেন দিতে হবে, এটা একটা কথা। কথা হচ্ছে স্টেরয়েডটা অনেক সময় আগেই শুরু করতে হয় যদি টিউবারকুলার পেরিকার্ডাইটিস হয়। টিউবারকুলোসিস একটা ক্রনিক ইনফ্ল্যামেশন, সে করবে কি হার্ট এবং পেরিকার্ডিয়ামের মাঝখানে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে, এখানে এক ধরনের ফাইব্রোসিস ফর্মেশন করে দিতে পারে, ফাইব্রাস টিস্যু ফর্মেশন করে দিতে পারে। তাহলে হার্ট যে স্পেসটাই পেরিকার্ডিয়াল স্পেসে যে আগে মানে বড় হইতো এবং ছোট হইতো, পাম্প করতে পারতো, সেই স্পেসটা যদি ফাইব্রোস্ট হয়ে যায়, তাহলে কি হার্ট আর কি জায়গা পাবে? তাহলে তো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হয়ে যাবে, মানে হার্টের উপর একটা চাপ চারপাশ থেকে চলে আসবে। তাহলে ওটা যেন না ফর্মেশন হয়, আমাদের পেরিকার্ডিয়াল স্পেসে যেন কোনো ফাইব্রোসিস না ফর্মেশন হয়, দ্যাটস ওয়াই টিউবারকুলার বা ইউরোমিকের ক্ষেত্রে আমরা স্টেরয়েডটা আগেই চালু করে দিতে পারি, বাট অবশ্যই সিনিয়রের কথা শুনে। আর ভাইরাল কোভিড এর ক্ষেত্রেও কিন্তু এটা হয়, এই জন্য কিন্তু স্টেরয়েড আগে আগে দিয়ে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তবে ইউজুয়ালি দেখা যায় এনএসএইডস বা কলকিচিন দিলেই পেইনটা রিলিভ হয়, এবং পেরিকার্ডাইটিস ইউজুয়ালি যেহেতু ভাইরাল 4 to 6 উইক সময় লাগে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন তুমি ডায়াগনোসিস কিভাবে করবা? পেনের তো হিস্ট্রি নিলা, পেনের হিস্ট্রি ছাড়াও ইসিজি করতে হবে, হ্যাঁ, এছাড়া ইকো করতে হবে। ইকো করলে পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশনের একটা কথা বলবে, যদি বেশি ফ্লুইড হয় তাহলে
পেরিকার্ডিয়াল ইফিউশন করা হয়, ঠিক আছে, ফ্লুইডটা অ্যাসপিরেট করা হয়, ঠিক আছে। আর ইসিজি যদি করো তাহলে এখানে কি পাওয়া যায়, এটা যেদিন ইসিজি দেখাবো সেদিন বলবো, এখানে স্যাডেল শেপ এসটি এলিভেশন পাবা, এই কথাটা মনে রেখো। স্যাডেল শেপ এসটি এলিভেশন যদি একটু খালি এঁকে দেখাই, যে এমনি সময় এসটি এলিভেশন কেমন হয়, এরকম হয় না? কেউ একজন বলো, দেখছো? এটা হচ্ছে এসটি এলিভেশন। এর কনভেক্সিটি কোন দিকে বলো তো? কনভেক্সিটি আপওয়ার্ডস, দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে? কেউ যদি একটু বলতে, না আমি বুঝতেছি না, কিন্তু মাঝে মাঝে আঁকলে দেখা যায় না। তাহলে এটা হচ্ছে কি, এসটি এলিভেশন কনভেক্সিটি আপওয়ার্ডস, এটা এমআই পেশেন্টের ক্ষেত্রে তুমি পাবা। কিন্তু পেরিকার্ডাইটিসে তুমি পাবা স্যাডেল শেপ, মানে তুমি এরকম ভাবে পাবা, ঠিক আছে, মানে এরকম ভাবে পাবা স্যাডেল শেপ, মানে উল্টা দিকে, বেস লাইন থেকে বাড়ছে কিন্তু স্যাডেল শেপ, মানে এরকম। তাহলে এদিকে হবে কনভেক্সিটি আপওয়ার্ডস হয় এইটার ক্ষেত্রে, সরি কনকেভিটি আপওয়ার্ডস হয়, কনকেভিটি আপওয়ার্ডস। এসটি এলিভেশন পাবা কিন্তু কনকেভিটি আপওয়ার্ডস, এটাকে বলে স্যাডেল শেপড এসটি এলিভেশন হবে। ক্লিয়ার? এটা ইসিজি যখন তোমরা বড় হলে দেখবা তখন এটা পাবা, এবং এটা মনে রাখবা, এটা তুমি বিভিন্ন লিডে পাইতে পারো। তবে পেইনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা কি আমি বারবার বলছি, যে এটা গ্র্যাজুয়াল অনসেট, প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই আছে কিনা, নিবা কোভিড আছে কিনা, কোনো ফ্লু লাইক সিমটমস আছে কিনা, টিবি হয়েছে কিনা, তারপরে তার হচ্ছে ইউরেমিয়া সিকেডি টিকেডি আছে কিনা, এরকম। পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি, সেন্ট্রাল বা লেফট সাইডের চেস্ট পেইন 6 থেকে 7 সে বলবে। নেক্সট হচ্ছে এটা রিলিভড হবে হচ্ছে বাই লিনিং ফরওয়ার্ড, এক্সাজারবেট হবে বাই টেকিং ডিপ ব্রেথ, ঠিক আছে। এই জিনিসগুলো যখন তুমি পাবা, মোটামুটি তুমি সিকিউর হয়ে যাবা যে এটা হচ্ছে আমাদের পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল পেইন। এবার চলে আসি লাস্ট, ইসোফেজিয়াল পেইন, আমাদের ইম্পর্টেন্ট চেস্ট পেনের মধ্যে। তাহলে ইসোফেগাসের পেইনটা কি সেন্ট্রাল নাকি এটা তোমার কাছে মনে হয় পেরিফেরাল? সেন্ট্রাল, কারণ ইসোফেগাসটা কি আছে আমাদের সেন্ট্রাল চেস্ট বরাবর আছে। তাহলে এটা রেস্ট্রিস্টানাল বা এপিগ্যাস্ট্রিক, কারণ ইসোফেগাসটা এসে আমাদের কোথায়, স্টোমাকে শেষ হয়। আর ইসোফেগাস আর স্টোমাকের এই জায়গাটা এপিগ্যাস্ট্রিক পেনও মাঝে মধ্যে হয় যদি এখানে আলসার টালসার থাকে। তবে মেনলি রেট্রোস্টার্নাল সেন্ট্রাল পেন। ইসোফেজিয়াল পেনটা যদি ইসোফেজাইটিসের জন্য হয় তাহলে ইউজুয়ালি 1-2 মিনিটের মধ্যে মানে সাডেন শুরু হতে পারে, আবার গ্র্যাজুয়ালও হতে পারে। এটা একটা টাইট বার্নিং পেন হবে, বার্নিং পেন হবে। কেন পেন হবে? ইসোফেজাইটিস মেনলি হয় যখন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হয়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। স্টোমাকের অ্যাসিডটা রিফ্লাক্স হয়ে যখন ইসোফেগাসে চলে আসে তখন হয়। তাহলে অ্যাসিড আসলে বার্ন হয় না, তাহলে এই জন্য এই পেনটা বার্নিং পেন। মেইন শব্দ মনে রাখো, গ্রিপিং টাইট ওটা বললে বেশি ভালো মার্কস আসবে না, বার্নিংটা ইম্পর্টেন্ট। এখানে জ্বলে যায় এরকম একটা পেন হবে, এবং এটা ব্যাক বা আর্মসেও যেতে পারে মাঝে মধ্যে। অ্যাসোসিয়েটেড ফিচার কি? অ্যাসিড রিফ্লাক্স, হার্ট বার্ন, মনে হবে বুক জ্বলতেছে। তাহলে এটা কখন হয়? নাইট টাইম কমন, অথবা যে কোনো সময় দিনের হইতে পারে। তাহলে এক্সাজারবেটিং আর রিলিভিং ফ্যাক্টর কি? জিনিসটা হচ্ছে এটা তো হার্টের পেন না, তাহলে এটা রেস্ট নাও বা নাইট্রেট নাও, এগুলা দিলে কি রিলিফ হবে? হবে না। রিলিফ হবে কখন? তুমি যদি পেশেন্টটাকে শুয়ায় রাখো তাহলে হার্টের পেন, হার্ট থেকে অ্যাসিডটা দ্রুত আরো উপরের দিকে উঠে আসবে, পেন বাড়বে। ফুড খাইলে অ্যাসিড বেশি সিক্রেশন হবে, বেশি বাড়বে। তাহলে কি দিলে হচ্ছে ব্যথাটা কমতে পারে? যদি তুমি একটা প্রোটন পাম্প ইনহিবিটর দাও, পিপিআই দাও, তুমি যদি একটা হচ্ছে অ্যাসিড প্রোটেক্টিং এজেন্ট দাও, তার ভালো লাগবে, ঠিক আছে। এবং এই জিনিসটা ডায়াগনোসিস অনেক সময় আমরা এটার সাথে হার্টটাকে মানে মিলায় ফেলতে পারি, এই জন্য আমরা সবসময় এমআই এক্সক্লুড করি, আমরা একটা ইসিজি করে ফেলি দেখার জন্য। ক্লিয়ার? তবে যদি কোনো পেশেন্টের এইভাবে হার্ট বার্ন হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি মনে হয়, তাকে আমরা মিনিমাম ওমিপ্রাজল বা ইসমোপ্রাজল যেটাই বলো 20 মিলিগ্রাম করে টুয়াইস ডেইলি, ঠিক আছে, মিনিমাম 4 সপ্তাহ দিই। এবং সাথে আমরা ডমপেরিডন একটা ড্রাগ দিই, যেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি মানে আমাদের যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা
একটু উইক হয়ে গেলে অ্যাসিডটা উপরে আসতে পারে, ওই স্ফিংটারটাকে একটু টাইট করে, ডমপেরিডন বা মেটোক্লোপ্রোমাইড। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? Any questions so far? নাই। তাহলে সাইট রেডিয়েশন অফ অ্যানজাইনা, অ্যানজাইনার পেইন মেইনলি কোথায় যায়? বারবার বলছি, সেন্ট্রাল retrosternal crushing chest pain by squeezing chest pain that usually radiates to left shoulder, left arm, left jaw, left side of the neck, maybe sometimes to the right part of the chest and arm and towards the epigastric region. এই যে দেখো এপিগ্যাস্ট্রিকে একটা সাইন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কার্ডিওভাস্কুলার সোসাইটির একটা এটা তুমি জাস্ট গ্রেডিংটা একবার রিডিং পড়ে রেখো, পরীক্ষায় ধরবে না, যদি পারো ভালো মুখস্থ করে রাখবা, আমার কিছু বলার নেই। ব্রেথলেসনেস নিয়ে আমি আজকে কথা বলবো না, অ্যানজাইনা নিয়ে আমি একটু কথা বলতে চাই, অ্যানজাইনা আর এমআই। তাহলে আমি অ্যানজাইনা যেটা বলতেছিলাম যে অ্যানজাইনা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারো, একটা স্টেবল অ্যানজাইনা, একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, আর এটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। তোমরা কি নামগুলো শুনছো? কেউ যদি একবার একটু বলতা। জি ভাইয়া। ভাইয়া লাস্টেরটা শুনিনি। স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, এটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা বা ভ্যাসোস্পাস্টিক অ্যানজাইনা। তাহলে আমি এটাই বলে আজকে ক্লাসে আমি অ্যানজাইনা পর্যন্তই, আমি চেস্ট পেন নিয়ে কথা বলবো, আজকে বেশি ক্লাস নিব না, 1 ঘন্টা ক্লাস নিব। তাহলে এটা নিয়ে আমি একটু কথা বলি। এমআইটা নিয়ে কারো, অ্যানজাইনা আর এমআই এর মধ্যে কারো মানে বুঝতে সমস্যা আছে? এটা আগে বলো, তাহলে অ্যানজাইনার টাইপস গুলো একটু বলবো। এমআই আর অ্যানজাইনা কি বুঝতে পারছো? এমআই কি আর অ্যানজাইনা কি? এমআই হচ্ছে সোজা কথা ইরিভার্সিবল, পুরোপুরি ব্লক হয়ে গেছে, এখন ওকে রফা দফা করতে হবে, হয় রোগী মারা যাবে, নাহলে অ্যানজিওপ্লাস্টি করো, রিং পরাও, অথবা তুমি তাকে সিএবিজি করো, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করো। ক্লিয়ার? আর অ্যানজাইনা হচ্ছে এমআই এর পথে ও যাচ্ছে, মানে ও আস্তে আস্তে ব্লক হচ্ছে, যখন একটু বেশি এক্সারশন করে, বেশি স্ট্রেস নেয়, তখন চেস্ট পেন হয়, রেস্ট নিলে আবার কমে যায়। তাহলে তুমি যদি অ্যানজাইনা অবস্থায় ডায়াগনোসিস করে ফেলো, তুমি তখনই তাকে মেডিসিন দিতে পারো, অথবা তখনই তার তুমি কি করতে পারো, যদি কম ব্লক থাকে তুমি রিং পরাই দিতে পারো। বুঝছো? এখন এই অ্যানজাইনাটা কি ধরনের অ্যানজাইনা? স্টেবল অ্যানজাইনা হচ্ছে, এই জিনিসটা একটু বুঝাই দিই, এই 3টা জিনিস, তাহলে এটা পরীক্ষায় খুব ভালো করলে ধরে, নাহলে ধরবে না। স্টেবল অ্যানজাইনা মানে এটা একটা ব্লাড ভেসেল, ধরো করোনারি আর্টারি, হ্যাঁ, এখানে একটুখানি প্লাগ ফর্মেশন হচ্ছে, এখানে একটুখানি প্লাগ ফর্মেশন। তাহলে যখন তার স্ট্রেস বাড়ে, তখন ব্লাড সাপ্লাই, এদিকে ব্লাডের ডিমান্ড বাড়ে, কিন্তু ব্লাড সাপ্লাই তো বাড়াইতে পারে না, কারণ এখানে ব্লক হয়ে আছে, তখন পেইন হয়। তাহলে এটা কি? স্টেবল অ্যানজাইনা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা কখন পেইনটা বাড়ে কথা বলো এখন, এই লাস্টের 5 মিনিট। যে স্ট্রেস এক্সারশন হলে কি হবে? ব্যথা আসবে, আবার রেস্ট আর জিটিএন নিলে কি হবে? ব্যথা কমে যাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? স্টেবল অ্যানজাইনা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আনস্টেবল অ্যানজাইনাটা কি? আনস্টেবল অ্যানজাইনা হচ্ছে, এটা ব্লাড ভেসেল কোনো এক জায়গা থেকে একটা ক্লট, একটা থ্রম্বাস, বা একটা দলা, একটা ব্লাড ক্লট, ব্লাডের দলা যেখানে যায় লাগে যাচ্ছে, এ ভাসমান, এখানে এসে হঠাৎ করে লেগে গেল একটা করোনারি আর্টারিতে, তাহলে হঠাৎ করে এখানে কি হচ্ছে? পেইন হচ্ছে, কারণ এখানে ব্লক করে দিছে এতখানি, এদিকে ব্লাড সাপ্লাই যেতে পারতেছে না, পেইন। এইটা তুমি যদি জিটিএনও দাও, একে যদি তুমি রেস্টও দাও, এ রিলিফ হবে না, কারণ এখানে আটকায় আছে পুরো এত বড় একটা জিনিস। কিন্তু কিছুক্ষণ পরে, যেটা বললাম যে এটা একটা থ্রম্বাস বা এটা একটা মানে তোমার ধরো যে ব্লাড ক্লট, এ নিজে নিজে আবার এখান থেকে সরে চলে যাবে, গা ক্লিয়ার হয়ে যাবে, এ চলে আরেক জায়গায় চলে যাবে, রক্তে ভাসতে ভাসতে চলে যাবে, আবার তখন পেনটা রিলিভ হয়ে যাবে। তাহলে এর জন্যই বলে আনস্টেবল অ্যানজাইনা এমআই এর মতো ফিচার দেয়, হঠাৎ করে এটা আসছে। এটা এমন না যে এক্সারশন করলে বা রেস্ট, মানে এই তোমার ফিজিক্যাল এক্সারশন স্ট্রেসের সময় এই পেনটা আসছে না, এটা হঠাৎ করে আইসে, হঠাৎ করে একটা আটকাইতে এইভাবে একটা দলা এসে মানে লেগে যাবে, পেন হঠাৎ করে পেন স্টার্ট হয়ে গেছে। কিন্তু তুমি জিটিএন দিচ্ছ, তুমি ওকে রেস্ট নিতে বলতেছো, পেন কমতেছে না,
তাহলে তখন আমাদের চিন্তা চলে আসে এটা কি আনস্টেবল এনজাইনা নাকি এটা এমআই। কিন্তু যখনই আবার এটা রিলিভড হয়ে যাবে ওখান থেকে চলে যাবে, পেন আবার হঠাৎ করে চলে যাবে। কিন্তু এমআই তো এরকম হইতো না, তাহলে ওটার সাথে আবার এটা ডিফারেন্স এইটা। বাট এগুলা খুব কম পাবা, আনস্টেবল ইনস্টেবল এগুলো তোমার লাগবেই না, জাস্ট জানার জন্য। মাঝে মধ্যে স্যার বলে বুঝো কিনা, এটা হচ্ছে ভ্যাসোস্পাস্টিক বা স্পাস্টিক বানান দেখে নিও, এনজাইনা বা প্রিন্স মেটাল এনজাইনা। এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, করোনারি আর্টারি, কোনো কারণে যদি এখানে স্পাজম হয়, স্পাজম মানে কি চুপসে যাওয়া, তাহলে ব্লাড ভেসেলটা এখান থেকে চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল হঠাৎ করে, ভ্যাসোস্পাজম। হঠাৎ করে নিজে আমরা যে ভ্যাসোডাইলেটর দিয়ে জিটিএন এটা অপোজিটিভ, ব্লাড ভেসেলের কোনো যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, নিজের কোনো ইনফ্ল্যামেশন, ব্লাড ভেসেলের কোনো একটা মানে ড্যামেজ হলো কোনো কারণে, তাহলে সে হঠাৎ চুপসে যায়, তখন ওই জায়গা দিয়ে ব্লাড কম যায়, তখন পেইন হয়। এটা হচ্ছে ভ্যাসোস্পাস্টিক বা প্রিন্স মেটাল এনজাইনা। তখন এখানে আমাকে একটা ভ্যাসো ডাইলেটর দিয়ে ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করতে হয়, জিটিএন দিলে কাজ করবে, অথবা আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, কারণ ক্যালসিয়াম হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট জানি মাসেল কন্ট্রাকশন করে, তোমরা পড়ছো, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে ওই যে ব্লাড ভেসেলের সাইডে যে এপিথেলিয়াম মায়ো এপিথেলিয়াল সেল থাকে, পড়ছো না তোমরা, ওটা কন্ট্রাক্ট করবে না, তাহলে একটু প্রিন্স মেটাল এনজাইনা কি হবে, রিলিভড হবে। ক্লিয়ার? মানে মোটামুটি কি বুঝছো নাকি যে ভাই এখন কিছু বুঝতেছি, আচ্ছা তিনটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এমআই কি, স্টেবল এনজাইনা কি, আনস্টেবল কি, প্রিন্স মেটাল কি। আমাকে যদি কেউ বলে, আমি এখন এটা বলবো না যে আমি জানি না, আমি ওকে বুঝানোর চেষ্টা করব, বুঝানোটাই অনেক যে আমি বুঝি মেইন ডিফারেন্সটা কি, দ্যাটস ইট। আর কিচ্ছু তোমার এখানে লাগবে না, কেউ আমাদের ট্রিটমেন্ট জানতে হবে, স্টেবল এনজাইনা এমআই এর ট্রিটমেন্ট জানতে হবে, আমাদের বাকিগুলা নিয়ে আমাদের কোনো কাজ নেই, সেগুলো খুবই আনকমন এবং সেগুলো ডায়াগনোসিস করা আমাদের কোনো দরকার নেই। ক্লিয়ার? ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। ভাইয়া আনস্টেবল কি প্রোগ্রেস করে এমআই হতে পারে? আনস্টেবল এনজাইনা প্রোগ্রেস হয়ে এমআই হতে পারে অবশ্যই, যদি আনস্টেবল এনজাইনা যেই তোমার ব্লাড ক্লটটা বা যে থ্রম্বাসটা করতেছে, সে যদি যে একদম ফিক্সড হয়ে যায়, একটা ব্লক করে ফেলে, ফিক্সড ব্লকেজ করে ফেললো, হ্যাঁ, তখন তো এমআই, তখন তো এটা রিলিভড হবে না। বুঝতে পারছো? এটা সিম্পল একটা জিনিস, যদি আনস্টেবল এনজাইনা যে থ্রম্বাস বা যে ব্লাড ক্লট করতেছে, সে যদি পুরো ব্লাড ভেসেলকে একদমই ব্লক করে দেয় এবং সেটা যদি আর কখনো না ডিসলস্ট হয়, ফিক্সড হয়ে থেকে গেল, তাহলে তো ওই পেন আর রিলিফ হবে না, যতক্ষণ ব্লকেজ ততক্ষণ ধরে পেইন। বুঝছো? ভাইয়া আনস্টেবল এনজাইনা মানে কতক্ষণ থাকলে সেটা এমআই হতে পারে? এমআই আমরা বলি 30 মিনিটস এর অ্যাবভ যদি পেন থাকে তাহলে সেটা এমআই, 15 থেকে 30 মিনিটস এর বেশি, কারণ এনজাইনার পেন ইউজুয়ালি রেস্ট নিলে বা জিটিএন নিলে মোটামুটি 15 থেকে 30 মিনিটের মধ্যে ওটা চলে যায়, এটা এর থেকে বেশি লং লাস্টিং হয় না। ঠিক আছে? এমআই এর পেন মোর দেন 30 মিনিটস, এমআই মানে মোর দেন 30 মিনিটস, এবং সাথে অটোনমিক ফিচার গুলা থাকবে যদি একটু মনে করে দেখো। ঠিক আছে? কোনগুলা? ওই যে নওশিয়া, ভমিটিং, ঠিক আছে, সোয়েটিং, ক্লিয়ার, ইমপেন্ডিং ডেথ, মনে হবে যে আমি মরে যাচ্ছি, এইগুলা আসবে। এনজাইনার পেনে কিন্তু ওইভাবে ওগুলা জিনিস মনে হয় না, পেনটা একটু সিভিয়ারিটিও কম হয় এবং পেনটা ঠিক হয়ে যায় 15-20 মিনিট পরে। বুঝাইতে পারছি? তাহলে আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাস দিয়ে তুমি 3 থেকে 4টা ডিজিজ, তুমি পেন যদি ডিসক্রাইব ঠিক মতো করতে পারো, তাহলে তুমি 4টা ডিজিজ ডায়াগনোসিস করতে পারবে, আর কিচ্ছু তোমার জানা লাগবে না, পেনটাই সক্রেটিস দিয়ে যদি ভালোভাবে বুঝে ডিসক্রাইব করো, যেটা আমি আজকে বুঝাইলাম, একটা এমআই নাকি এটা এনজাইনা। এনজাইনা হলে তোমার দরকার নেই স্টেবল আনস্টেবল প্রিন্স মেটাল, জাস্ট জানার জন্য এটা আমি তোমাকে ব্যাখ্যা করে দিছি। তাহলে অ্যানজাইনা নাকি এটা এমআই, নাকি এটা পেরিকার্ডিয়াল পেন, নাকি এটা অ্যাওর্টিক, নাকি এটা ইসোফেগাসে, আবার তুমি এটা সেন্ট্রাল চেস্ট পেন নাকি এটা নন সেন্ট্রাল চেস্ট পেন, ঠিক আছে, নাকি এটা কার্ডিয়াক পেন নাকি এটা নন কার্ডিয়াক পেন, পুরাটা আমি জিনিস মানে আমি পেইনের আজকে তোমাকে হিস্ট্রি পুরাটা বুঝাইছি। পেইন নিয়ে যদি এরপরে না পারো তাহলে আমি হতাশ, আমি সিরিয়াসলি হতাশ। মাসকুলোস্কেলেটাল চেস্ট পেন কিভাবে আলাদা করবা বলে দিই,
ট্রমার হিস্ট্রি থাকবে, বা সে বলবে আমি এতদিন খেলতাম না, আমি হঠাৎ করে র্যাকেট খেলছি 5 দিন আগে। তাহলে র্যাকেট খেলছে সে 2 দিন আগে, হঠাৎ করে এখন চেস্ট পেন, কারণ সে অনেকদিন ধরে র্যাকেট খেলে না। তাহলে ওই পেনটা কি হবে জানো, লোকালাইজড হবে। বলবে এই মাসেলটা, তুমি হাতগুলা নড়ায় দেখবা দুই পাশে, আচ্ছা হাতটা উপরে উঠান তো ঘাড়ের উপরে, হ্যাঁ পেন বাড়ে, হাতটা নিচে নামান পেন রিলিফ হয়। তাহলে বুঝতেছে এটা মাসকুলোস্কেলেটাল। হার্টের পেন কি এরকম হবে, হাত উঠালে পেন বাড়ে, হাত কমাইলে পেন কমে? না না না। তাহলে মাসকুলোস্কেলেটাল চেস্ট পেন তুমি একটু ফিজিক্যাল চেঞ্জ গুলা করে দেখবা, মাসেল গুলা হাত নড়ায়, আমার সাপোর্ট দেন তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যথা বাড়তেছে। আর আরেকটা পেন যেটা আমি বলছি খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে শিঙ্গেলস। শিঙ্গেলসটা কি তোমরা জানো, কারো যদি চিকেন পক্স হয় ভ্যারিসেলা জস্টার ভাইরাস দিয়ে, তো ভ্যারিসেলা জস্টার বা ভাইরাসটা থেকে যায় আমাদের ডরসাল রুট গ্যাংলিয়নে। এটা পরে যখন রিঅ্যাক্টিভেট হয়, তখন যেই নার্ভ রুট বরাবর সেটা রিঅ্যাক্টিভেট হয়, সেই রুট বরাবর চেস্টে পেন হয় এবং এখানে র্যাশও দেখা যায়। তখন এটা সেম চেস্ট পেন, কিন্তু চেস্ট পেনের মতো হয়, কিন্তু র্যাশ পাবা, প্রিভিয়াস হিস্ট্রি পাবা, তখন এটা শিঙ্গেলস ডায়াগনোসিস করবে। এদের ক্ষেত্রে, শিঙ্গেলস এর ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিই, আমরা কিছু লোকাল অ্যান্টিবায়োটিক ক্রিম দিই, যেমন ক্যাপসিয়াচিন একটা ক্রিম দিই, এটা সুদিং ইফেক্ট আছে, হ্যাঁ। নেক্সট হচ্ছে আমরা ওই লিডোকেন প্লাস্টার দিই, এটা আমরা প্লাস্টার টাইপের, ওটা লাগাই দিই, ওটা হলে একটু পেন কমে। এছাড়া আমরা আইবুপ্রোফেন দিই, মাঝে মধ্যে স্টেরয়েডও দিই। এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট, কারণ এটা লং লাস্টিং কোনো মানে ইফেক্টিভ ট্রিটমেন্ট নাই। এটা জাস্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। ফ্লুইড বেশি বেশি খাইতে বলতে হবে, কারণ ভাইরাল মানে বেশি বেশি ফ্লুইড খাবে, বেশি বেশি রিহাইড্রেট করবে। ঠিক আছে, ওকে। আর মাসকুলোস্কেলেটাল পেন হলে কি দিবা, পেন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট, দ্যাটস ইট। তাহলে আজকের ক্লাস থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আজকে আমরা চেস্ট পেন কভার হয়ে গেছে। আমি যদি কালকে শুক্রবার গ্যাপ দিই, দিতে পারি কালকে শনি রবি দিতে পারি, আমি বলছি শনি রবি আমি সিবিএস শেষ করব, অথবা কালকে যদি নিই তাহলে কালকে শনি রবির একদিন নিয়ে আমি সিবিএস টা শেষ করব, কারণ এখন তোমাদের অনেকেরই কলেজ, ঈদের পরবর্তী প্রেসার কম, আমি চাই এখন শেষ করে দিতে। ঠিক আছে, তা আজকে আমরা চেস্ট পেন যতটুকু পড়াইছি, যা পড়াইছি, একটু কষ্ট করে বাসায় একটু রিভাইজ করার চেষ্টা করো কি বলছে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বেশি পড়াই না কিন্তু। লাস্ট একটা কথা বলি, ট্রিটমেন্ট কি, অ্যানজাইনা ট্রিটমেন্ট যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করো, আমি বলছি কি কি ইনভেস্টিগেশন করতে হবে। আমি বলছি যে ট্রপোনিন করলে নর্মাল পাবা, তুমি যদি ইসিজি করো নর্মাল পাইতে পারো, তাহলে কি করতে হবে, ইটিটি করতে হবে, যদি সাসপেক্ট করো করোনারি, সিটি করোনারি অ্যানজিওগ্রাম করতে হবে। ডায়াগনোসিস করে কি করবা, মেডিকেশন চালু করবা। কি মেডিকেশন, একটা হচ্ছে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম লাইফ লং, অ্যাসপিরিন 75 মিলিগ্রাম লাইফ লং খাইতে হবে তাকে, ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে তাকে আমরা একটা কোলেস্ট্রল কমার জন্য ড্রাগ দিব, মানে অ্যাটরভাইস্ট্যাটিন দিব 20 বা 40 মিলিগ্রাম, যাই দাও না কেন লাইফ লং। এছাড়া ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার মেডিকেশন, অথবা বিটা ব্লকার, এসি ইনহিবিটর, যে কোনো একটা আমরা দিব হার্টের ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য। আর যদি এমআই হয়ে যায়, তাহলে এমআই এর ক্ষেত্রে বারবার বলতেছি, প্রথম ট্রিটমেন্ট হবে মোনা, MONA, মানে মরফিন দিব, ওতে অক্সিজেন দিব, এনে নাইট্রেট জিটিএন দিব, এতে অ্যাসপিরিন দিব। এই ক্ষেত্রে অ্যাসপিরিন কতখানি দিবা এটা তোমাকে জিজ্ঞেস করবে, 300 মিলিগ্রাম পার ওরাল। কিভাবে দিবা, 75 মিলিগ্রামের ট্যাবলেট, 4টা ট্যাবলেট গুঁড়া করে দিয়ে দিতে হবে। আর এরপরে তুমি তো ট্রপোনিন করবা, ইসিজি করবা, তারপর ইকো করবা, সিটি করোনারি অ্যানজিওগ্রাম করবা, করে দেখবা ব্লক কোথায়, দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট, যদি এটা এসটি এলিভেশন হয় তাহলে তো তুমি ব্লাড থিনার দিলে ঠিক হয়ে যেতে পারে, যদি না ঠিক হয় তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট, মানে করোনারি অ্যানজিওপ্লাস্টি বা সিএবিজি করব। তারপরে লাইফ লং একটা ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে। কি ট্রিটমেন্ট, কিছু ব্লাড থিনার দিতে হবে, অ্যাসপিরিন 75 মিলিগ্রাম লাইফ লং। এখানে আরো 2টা ব্লাড থিনার দিতে হবে, একটা হচ্ছে ক্লপিরেগ্রোল, এটাকে তোমাকে দিতে হবে 12 মান্থসের জন্য, 1 বছরের জন্য দিতে হবে, এটাও 75 মিলিগ্রাম দেয়। এখানে দেয় হচ্ছে টিকা গ্রেলোর, এই ওষুধটা হচ্ছে এক ধরনের মানে একটা বিশেষ ওষুধ, নাম দেখো একটা, মানে প্লাটিলেট অ্যাক্টিভেশন বন্ধ করে একটা নাম, টিকা গ্রেলোর। আরেকটা এখানে দেয়, এটা বাংলাদেশে দেয় না ওইভাবে, মাঝে মধ্যে কম দেয়, লো মলিকুলার হেপারিন দেয় সাবকিউটেনিয়াস, এটার নাম হচ্ছে ফন্ডা প্যারুইনিক্স, এটা দেওয়া হয়। এছাড়া তুমি ড্রাগস দিবা, কি কি দিবা, অ্যাটরভাইস্ট্যাটিনও দিবা, তুমি ব্লাড মানে ব্লাড প্রেশারের জন্য এসি ইনহিবিটর দিবা, বিটা ব্লকার দিবা। এই ড্রাগস গুলো তুমি লাইফ লং তোমাকে প্রায় দিতে হবে।
ঠিক আছে? তাহলে মোটামুটি ট্রিটমেন্ট ছোট করে বললাম, কারণ ট্রিটমেন্ট তোমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে কি কি ম্যানেজমেন্ট, পেইন কি, পেইনটা বলো, এটা বারবার ধরবে, এমআর পেইন বলো, এটার পেইন বলো, এটা ডিফারেন্স কি, এটা কি পাবা, এই জিনিসগুলো একটু জানতে হবে। ট্রপোনিন পাইতে পারো না, স্টেবল অ্যানজাইনাতে ট্রপোনিন ইসিজি চেঞ্জ নাও পাইতে পারে, ঠিক আছে? আর মাঝখানে কয়েকজন মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল, আমি মাত্র আমাকে মেসেজে তখন আমি একসেপ্ট করছি, আসলে আমি জানি না কি কি জন্য। তোমরা একটু ভিডিওটা দেখে নিও যে পোর্শন মিস করছো বাই এনি চান্স, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম, আজকে আমরা ক্লাসে পেইন, চেস্ট পেইন পুরোপুরি আমরা ডেসক্রাইব করে ফেলছি, সবগুলা ডিফারেন্স আমরা বলছি, সবগুলা ট্রিটমেন্টও আমি 2-3 লাইন করে বলে দিছি, যেটা তোমার জানতে হবে তোমার লেভেলে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ট্রিটমেন্ট আমি বলে দিছি। ইসোফেজিয়াল পেন বলো, পেরিকার্ডিয়াল পেন বলো, প্রত্যেকটা। হ্যাঁ বলো। ভাইয়া একটা পেশেন্টের কখন বাইপাস সার্জারি করা হয় আর কখন হচ্ছে রিং পরানো হয়? আচ্ছা, এইটা আমি ভালো বলতে পারবো না, তবে আমার জ্ঞানে যতটুকু বেসিক জ্ঞান, কারণ আমি কার্ডিওলজিস্ট না, সেটা এটা তুমিও পারবে না, কেউ তোমাকে যদি বলে কোনো মেডিসিন রেজিস্টার, সেও পারবে না। তারপর হচ্ছে ধরো এখানে একটা করোনারি আর্টারি, এটা সাপ্লাই দেয়, এখানে এটা ব্লক ওরা দেখে, করোনারি সিটি অ্যানজিওগ্রাম করে বলে যে এটা 50% ব্লক, এদিকে আরেকটা বলে যে এটা হচ্ছে 70% ব্লক, বলে না এইভাবে, শুনছো না? এটা 70, এটা 90% ব্লক, এখানে আরেকটা 90% ব্লক। ধরো যেগুলো কম, 50 বা 50-র কম, এখানে রিং পরাইলে এটা কি হবে, গ্যাপ দিয়ে ব্লাড যাবে, কিন্তু যেটা 90% ব্লক, এটা কি যাবে? 70% যাবে? ওরা যদি মনে করে যে রিং পরা এটা কোনো লাভ নাই, তখন করে কি, ধরো এরকম, তো এখানে একটা ব্লক, ওরা করে কি প্রক্সিমাল টু ডিস্টাল এখানে একটা বাইপাস করে, যেন ব্লাডটা এদিকে না যায়, এদিক দিয়ে এখন চলে যায়, ঠিক আছে? এটা সিএবিজি। তাহলে এটা ডিপেন্ড করে লেভেল অফ অবস্ট্রাকশন, কোথায় অবস্ট্রাকশন, সাইট অফ অবস্ট্রাকশন, এন্ড দ্য ডিগ্রি অফ অবস্ট্রাকশন, এন্ড দ্য ইফেক্টিভনেস অফ অ্যানজিওপ্লাস্টি। তিনটা তিনটা ডিসাইড করে, যদি মনে করে না এখানে তোমার অ্যানজিওপ্লাস্টি করে হবে না, তখন ওপেন মানে সার্জারি করতে হয়, যেটা সিএবিজি মানে বাইপাস হার্ট সার্জারি। ক্লিয়ার? কিন্তু বাইপাস হার্ট সার্জারি ইউজুয়ালি করতে চায় না, এটা বড় সার্জারি, তাই না? আর অ্যানজিওপ্লাস্টি কিন্তু খুবই ছোট জিনিস, সিটি অ্যানজিওগ্রাফি যখন করে সাথে সাথে করে দিতে পারে, একই প্রসিডিওর, ওইটা ক্যামেরা দিয়ে যখন দেখে, দেখে যদি ব্লক পায় রিংও বসায় দেয় একসাথে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, নেক্সট ক্লাসে আমি বাকি চেস্ট পেনের যে ইগুলো সিমটমস আছে, সাথে পালস, আর আমি হচ্ছে মারমার মানে হার্ট সাউন্ড নিয়ে আমি কথা বলবো সিবিএস এর বাকি 2টা ক্লাস। আজকে যা পড়ানো হয়েছে খুবই ভালোভাবে পড়ে ফেলো, কারণ নেক্সট ক্লাসে আমি পালস এবং বাকি শর্টনেস অফ ব্রেথ, হার্ট ফেলিয়ার, এগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে রাজীব, তুমি কি আসো? তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ